ওকে, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে রেজিস্ট্যান্স পার্ট 2। তো রেজিস্ট্যান্স পার্ট 2তে ফার্স্ট যেটা জানতে হবে, কতগুলো ডেফিনেশন জানতে হবে। ফার্স্ট হচ্ছে ইএমএফ। ইএমএফ মানে কি? ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স মিন্স একটা ইলেকট্রনকে যে ফোর্স মোটিভ দিচ্ছে বা ডাইরেকশন দিচ্ছে, ইন হুইচ ডাইরেকশন দ্য ইলেকট্রন মাস্ট বি ফ্লো, দ্যাট ইজ দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স। তো এটাকে ডিফাইন কি করে করা হয়? এটাকে ডিফাইন করা হয়, মনে করছি একটা সেল নিচ্ছি, প্রাইমারি সেলই নিচ্ছি, যেখানে একটা কন্টেনার নিচ্ছি, দুটো ইলেকট্রোড নিচ্ছি, এখানে একটা কেমিক্যাল সলিউশন আছে। জেনারেলি এটা অ্যাসিডিক সলিউশন নেওয়া হয়, H2SO4 থাকে, ডাইলুট H2SO4 প্রেজেন্ট থাকে, H2SO4 প্লাস H2। ইন জেনারেল এখানে H2SO4 প্লাস H2 কম্বিনেশন করা থাকে টু গেট দ্য মোর আয়নাইজড। তো ইলেকট্রোমোটিভ ফোর্স কি বলছে? যে ফার্স্ট একটা ডেফিনেশন হচ্ছে যে দ্য potential difference between two terminal when no current pass through the circuit or it open circuit। তার মানে কি হচ্ছে, যখন সার্কিটটা ওপেন আছে, অর্থাৎ সার্কিটের মধ্যে দিয়ে যখন কোনো কারেন্ট ফ্লো করছে না, তখন দুটো টার্মিনালের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। এবার যেহেতু পোটেনশিয়াল ডিফারেন্স আসছে, আমরা প্রিভিয়াস ক্লাসে বা তার আগে ক্লাসে জেনে গেছি যে whenever we are try to define potential or potential difference, it always be defined in terms of work done. So here must be a definition comes with the help of work done. তো সেই ডেফিনেশনটা কি? তাহলে কি বলছে? The amount of work done needed to move a unit positive charge from unit positive around the circuit, around the complete circuit। একটা কমপ্লিট সার্কিট একটা ইউনিট পজিটিভ চার্জকে মুভ করাতে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হয়, সেটাকে বলা হয় ইএমএফ। তো ইএমএফটাকে ই দিয়ে লেখা হয়। তো ধরলাম ইটাকে লেখা হয় ওয়ার্ক ডান ডাব্লু বাই কিউ। এখানে আমরা ডেফিনেশনে কিউটাকে 1 ধরে নিয়েছি, 1 কুলম প্লাস 1 কুলম। তার মানে কি হচ্ছে, মনে কর আমরা এইখান থেকে একটা টার্মিনাল থেকে একটা পজিটিভ চার্জ নিয়ে স্টার্ট করেছি, এইখান থেকে স্টার্ট করলাম, করে এখানে গেলাম, দিয়ে এখানে গেলাম, দিয়ে এখানে গিয়ে আবার এখানে আসছি। এই যে পুরো কমপ্লিট সার্কিটটাকে রাউন্ড আপ করতে যদি আমার ডাব্লু ওয়ার্ক ডান হয়, দেন ওয়ার্ক ডান বাই চার্জ যেই ফ্যাক্টরটা আসে সেটাকেই বলা হয় ইএমএফ। ক্লিয়ার? এরপর যে সেকেন্ড টার্মটা আমার জানতে হয় সেটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। টার্মিনাল ভোল্টেজ ওয়ার্ডটা দেখেই বুঝতে পারছিস, টার্মিনাল মানে আমার টার্মিনাল যে জিনিসটা দরকার সেটাকেই বলছে। আমি আরেকটা যদি এরকম ব্যাটারি এঁকে নিই,
তাহলে টার্মিনাল ভোল্টেজের দু রকম ডেফিনেশন হয়। ফার্স্ট ডেফিনেশনটা কি না, the potential difference between the terminal when the current flows through the circuit. The potential difference between two টার্মিনাল বলতে এই পয়েন্টগুলোকে বোঝাচ্ছে, ওকে, between the terminal when current flow through the circuit. That means the circuit present in a closed condition. ঠিক আছে, ক্লোজ কন্ডিশন আছে মানে কি, আমি ধরে নিলাম এটা একটাকে রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করে রেখেছি, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের সিম্বল। তাহলে এই দুটোর মধ্যে যখন যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে সেটাকে আমরা ভি বলছি, ওকে। তাহলে আবার যখন পোটেনশিয়াল ডিফারেন্স ওয়ার্ডটা আসে তাহলে এগেন একটা ওয়ার্ক ডান দিয়ে ডেফিনেশন আসবে। তাহলে এখানে কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান নিডেড টু মুভ আ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ওয়ান টার্মিনাল টু অ্যানাদার টার্মিনাল। তাহলে কি হচ্ছে, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান নিডেড to move a unit positive charge from one terminal to another terminal via external circuit, via, এটা অ্যাকচুয়ালি ভায়াটা ব্যাকেটে রাখ, ভায়া এক্সটার্নাল পাথ, এটা তোদের ইনফরমেশনের জন্য বলছি। অর্থাৎ আমি এইখান থেকে একটা ইউনিট পজিটিভ চার্জ নেবো, দিয়ে এখান থেকে গিয়ে এরকম করে গিয়ে এইখানে নিয়ে আনবো, তাহলে এই যে ওয়ার্ক ডানটা হবে সেইটাকে আমি নিচ্ছি, ভেতরের পাথটা নিচ্ছি না, শুধু বাইরে যে এক্সটার্নাল পাথ ওইটা আছে সেইটা নিচ্ছি। তাহলে যদি সেটার জন্য তাহলে এটাকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এটা যদি ওয়ার্কটা যদি ডাব্লু ড্যাশ ধরি তাহলে ডাব্লু ড্যাশ বাই কিউ, এটা হচ্ছে আমার টার্মিনাল ভোল্টেজ। এরপর যেটা আমার জানতে হবে সেটা হচ্ছে ভোল্টেজ ড্রপ ইন আ সেল। ভোল্টেজ ড্রপ ইন আ সেল, ভোল্টেজ ড্রপ ইন আ সেল বলতে এই ছবিটা থেকে আমি বলছি, দেখ আমি কি বললাম, এই ছবিটাতে বললাম পুরো মানে এইখান থেকে শুরু করেছি এইখানে গিয়ে শেষ করেছি, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট সেম। এইখানে কি বললাম, শুধু এক্সটার্নাল পাথওয়ে যাচ্ছে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখ, ইন্টারনাল পাথওয়েটা আমার বাকি আছে। তাহলে একটা পজিটিভ চার্জকে যদি আমি সেলের ভেতরে ইলেকট্রোলাইট বলা হয় লিকুইডটাকে, ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে যখন নিয়ে যাচ্ছি তখন আমার একটা ওয়ার্ক ডান করতে হচ্ছে, এবং সেই ওয়ার্ক ডানের জন্য নেসেসারি এনার্জিটা যেটা লস্ট করব সেটাই হচ্ছে আমার ভোল্টেজ ড্রপ। কী বললাম, একটা ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে যখন একটা ইউনিট পজিটিভ চার্জকে আমি একটা ইলেকট্রন থেকে আরেকটা ইলেকট্রন মুভ করছি, তখন যে আমার নেসেসারি ওয়ার্ক ডানটা দরকার তার জন্য যে আমি এনার্জিটা ইউজ করছি, সেই এনার্জিটা ইউজ করার জন্য আমার একটা ভোল্টেজ ড্রপ হয়, সেই ভোল্টেজ ড্রপটাকে বলা হয় ভোল্টেজ ড্রপ ইন আ সেল। ঠিক আছে, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ ইন আ সেলটা আমি কীভাবে ডিফাইন করব, দ্য ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, এটা হচ্ছে দ্য ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ in carrying a positive charge, in carrying a per unit positive charge, in carrying through the electrolyte from one electrode to another, অর্থাৎ আমি লিকুইডের মধ্যে দিয়ে ট্রান্সফারটা করছি, এই ইলেকট্রোড থেকে ইলেকট্রোড নিয়ে যাচ্ছে একটা ইউনিট পজিটিভ চার্জ, তার জন্য যে আমার ওয়ার্ক ডানটা করতে হচ্ছে সেটাকেই বলা হয় ভোল্টেজ ড্রপ ইন আ সেল। সেটাকে ধরলাম ভি এর করলাম,
সেটা ভি ডাবল ডবল ড্যাশ বাই কিউ। ঠিক আছে, এবার একটা ভালো করে সার্কিটটা খেয়াল কর। তাহলে দেখ আমার ইএমএফ মানে কি, এই পয়েন্ট থেকে শুরু করব, আবার এসে এই পয়েন্টে গিয়ে ক্লোজ করব। ঠিক আছে, তাহলে ইএমএফটা হচ্ছে আমার টোটাল, সেটাকে দুটো পার্টে ভাগ করেছি, একটা এক্সটার্নাল পাথওয়ে, একটা ইন্টারনাল পাথওয়ে। তাহলে টোটাল ওয়ার্ক ডান মাস্ট বি ইকুয়াল টু সাম অফ এক্সটার্নাল পাথওয়ে ওয়ার্ক ডান প্লাস ইন্টারনাল পাথওয়ে ওয়ার্ক ডান। কী বললাম? টোটাল ওয়ার্ক ডান ইজ মাস্ট বি ইকুয়াল টু সাম অফ এক্সটার্নাল পাথওয়ে ওয়ার্ক ডান প্লাস ইন্টারনাল। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ ড্যাশড বাই ডাব্লিউ ডবল ড্যাশড। ওকে, এবার তাহলে আমি এই রিলেশনটা থেকে এগোচ্ছি। তাহলে কি জিনিসটা দাঁড়াচ্ছে, ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ ড্যাশড বাই ডাব্লিউ ডবল ড্যাশড, দুদিকে কিউ দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে দেখ ফ্রম দ্য প্রিভিয়াস ডেফিনিশন আমরা কি জানি, এটা হচ্ছে ইএমএফ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভোল্টেজ রেফারেন্সিয়াল। তাহলে এইটা হচ্ছে আমার রিলেশন, যে ইএমএফের সাথে টার্মিনাল ভোল্টেজ অ্যান্ড এটাকে ইকুয়েশন একটা 1 করে রাখ, এটা কাজে লাগবে। এরপর যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স বলতে দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই আ internal arrangement of a cell, that is the known as internal resistance। আরেকবার বলছি, কি বলছে, the resistance offered by a electrolyte inside the cell। সহজ কথা, internal resistance কি, the resistance offered by the electrolyte inside the cell, that is known as internal resistance। মানে ধর আমি যদি আরেকবার ছবিটা আঁকি, তাহলে যখন ইলেকট্রন এইখান থেকে এইখানে মুভ করছে তখনও তো এই ওয়াটারের মধ্যেও অ্যাটম আছে। তাহলে ইলেকট্রনও যখন এই ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে মুভ করছে তখন কি হচ্ছে, এই অ্যাটম হোক বা হায়ার মাস আয়ন হোক, তারা তো মুভ করতে পারছে না, তারা কি করছে, ইলেকট্রনগুলোর সঙ্গে কলিশন করবে। তার জন্য কি হবে, ইলেকট্রনও যখন ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে মুভ করতে যাবে তখন একটা রেজিস্ট অথবা অবস্ট্রাকেল অফার পাবে বা ফেস করবে। তার দরুন সেই অবস্ট্রাকেলটার জন্য যে রেজিস্ট্যান্সটা গ্রো করে, দ্যাট ইজ দ্য নোন অ্যাজ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেল অথবা অনলি ইন্টারনাল রেজিস্ট্যান্স। এটাকে লেখা হয় স্মল আর দিয়ে। ঠিক আছে, এবার আমার জানতে হবে যে রিলেশন বিটুইন দ্য ইএমএফ অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো আমি এটা ধরে নিলাম, একটা সার্কিট ধরছি, এটা হচ্ছে আমার ব্যাটারি, এটা হচ্ছে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটাকে একসাথেই আঁকা হয়, এটাকে বোঝানোর জন্য আমি আলাদা করে আঁকছি। আর এইটা হচ্ছে আমার এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ইএমএফ ই। তাহলে দেখ ধরলাম আমার সার্কিটের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, অতএব এটা এখানে সিরিজ কম্বিনেশন আছে, আমি তোদের কম্বিনেশনটা আজকেই পড়াবো, এই ভিডিওতেই থাকবে। তো এটা এখন ধরে নিই এটা সিরিজ কম্বিনেশন, কারণটা পরে বলছি। তাহলে কি টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট কত হচ্ছে, আর প্লাস স্মল আর। ঠিক আছে, তাহলে বাই ভায়া ওমস ল, ফ্রম ওমস ল আমরা কি জানি, ই ইকুয়াল তাহলে আই ইন্টু আর প্লাস আর। নাও if we consider terminal voltage, টার্মিনাল ভোল্টেজ মানে শুধু এক্সটার্নাল পাথে, তাহলে আমি এখানে কি লিখতে পারবো, ভি ইকুয়াল টু আই ইন্টু বার বাই ইউজিং ওমস ল, ওয়েল মানে হচ্ছে ওমস ল, অ্যান্ড ফ্রম ডেফিনেশন অর ওমস ল ইন্টারনাল রেজিস্ট্যান্স ভি ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি,
আই ইন্টু স্মল আর, যেখানে স্মল আরটা হচ্ছে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে দেখ উই নো, আমরা সব জানি ই ইকুয়াল টু ভি বাই ভি। তাহলে ভি ইকুয়াল তাহলে কী আসবে, ইএমএফ বাই ভি। তাহলে ই বাই ই মাইনাস ভি। হ্যাঁ, এবার দেখ আমরা কি জানি, ভি মানে কি লিখেছি, আই ইন্টু স্মল আর। তাহলে আই ইন্টু স্মল আর ই মাইনাস ভি। তাহলে স্মল আর ইকুয়াল টু কত হবে, ই মাইনাস ভি বাই আই। আচ্ছা, এবার এইখান থেকে আমি নিচ্ছি আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এই ভ্যালুটা এখানে পুট করছি, আর ইকুয়াল টু ই মাইনাস ভি ইকুয়াল টু ভি বাই আর। তাহলে আরটা উপরে মাল্টিপ্লাই হয়ে গেল ই মাইনাস ভি বাই ভি। তাহলে আর ইকুয়াল টু কী আসবে, আর ইন্টু ই বাই ভি মাইনাস ওয়ান। তাহলে এইটা হয়ে গেল আমার একটা রিলেশন। এবার তোদের প্রশ্ন আসবে এখান থেকে অনেকগুলোই, যে আমি কেন এই আইটা ধরছি, আমি এই আইটাও ধরতে পারতাম, আমি কেন এই ভ্যালুটা সাবস্টিটিউট করছি, আমি আরেকটা ভ্যালু সাবস্টিটিউট করতে পারতাম। অবশ্যই করতে পারতাম, যদি আমি সাবস্টিটিউট করেও দেখি তো তোরা দেখিস আইদার একই ফর্ম রিপিট করে যাবে অথবা একটা ডিফারেন্ট ফর্ম আসবে, অর্থাৎ মানে কি প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এটা একটা কমন ফর্মুলা, সেই জন্য এখানে এইটা দিয়েই সাবস্টিটিউট করা হয়েছে। যদি অন্য কোনো প্যারামিটার থেকে তোরা সাবস্টিটিউট করিস তাহলে একটা অ্যানাদার ফর্ম অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স আসবে। তো এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, কাজে লাগবে। এবার যেটা বলবো, দ্য ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স। কী কী ফ্যাক্টর আছে যেটা ইন্টারনাল রেজিস্ট্যান্সকে অ্যাফেক্ট করতে পারে? ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে দ্য সারফেস এরিয়া অফ দ্য ইলেকট্রোলাইট, এই ইলেকট্রোড, দ্য সারফেস এরিয়া অফ দ্য ইলেকট্রোড। ইলেকট্রোড বলতে কোনটা বলেছিলাম, এইটা, এইগুলো হচ্ছে আমার একটা ইলেকট্রোড। সারফেস এরিয়া বলতে এই জিনিসটাকে বোঝাচ্ছি। এই সারফেস এরিয়া যত বেশি হবে তত আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স কমে যাবে। মানে হচ্ছে ইন্টারনাল, যদি এই সারফেস এরিয়াটাকে আমি এ বলি তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সারফেস এরিয়া, where A is the surface area of the electrode, আরটা হচ্ছে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, তাহলে যত বেশি সারফেস এরিয়া হবে তত আমার ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু কমে যাবে। অবভিয়াসলি দেখ, যত বেশি সারফেস এরিয়া হবে তত আমার ইলেকট্রন ক্যাপচার হওয়ার জায়গা বেড়ে যাচ্ছে। ক্যাপচার মিন্স, আমি দেখ যদি আমার 10 সেন্টিমিটার হয়, একটু ভালো করে ব্যাপারটা খুব ইজি ব্যাপার, যদি আমি ইলেকট্রন এরিয়াটা ছোটো নিই তাহলে আমাকে ইলেকট্রন এইখান থেকে এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি যদি ইলেকট্রন এরিয়াটা বড় নিই তাহলে কিন্তু আমার যাওয়ার জায়গাটা, স্পেসটা অনেক বেড়ে যাচ্ছে। যেহেতু স্পেসটা অনেক বেড়ে যাচ্ছে সেই জন্য আমার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে। যেহেতু এখানে স্পেসটা অনেক কম সেই জন্য ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কম। ঠিক যেমন রেজিস্ট্যান্স এরিয়ার উপর ডিপেন্ড করে, কন্ডাক্টারের এরিয়া যেমন বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়, ঠিক এখানেও ঠিক তাই, ইলেকট্রোডে যদি এরিয়া বেড়ে যায় তাহলে কিন্তু আমার ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু কমে যাবে। বি, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ইলেকট্রোড, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ইলেকট্রোড। এটা কি বলছে, ডিস্টেন্স মানে হচ্ছে এই সেপারেশন ডিস্টেন্স। দেখ যত বেশি সেপারেশন ডিস্টেন্স হবে, ইলেকট্রন যখন আয়নের ইলেকট্রোলাইটের মধ্যে মুভ করবে তত বেশি নাম্বার অফ কলিশন বাড়বে। মানে লাইক রেজিস্ট্যান্সের সাথে লেন্থের যেমন রিলেশন। তাহলে কী হবে, যদি ডিস্টেন্সটাকে ডি করি তাহলে আর প্রপোর্শনাল টু ডি, যত বেশি ডিস্টেন্স বাড়বে তত ইন্টারনাল রেজিস্ট্যান্স বাড়তে শুরু করবে, কারণ তত বেশি কলিশন ওকে সাফার করতে হবে। সি, the nature and concentration of electrolyte, the nature and concentration
অফ ইলেকট্রোলাইট, অর্থাৎ আমি যেখানে যে লিকুইডটা ইউজ করছি সেই লিকুইডের নেচার এবং তার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। তো এখানে একটা অপটিমাম কনসেন্ট্রেশন ইউজ করা হয়, খুব হাই কনসেন্ট্রেশনে ইউজ করা হয় না, খুব লেস কনসেন্ট্রেশনে ইউজ করা হয় না। খুব হাই কনসেন্ট্রেশন ইউজ করলে কী হবে, ইলেকট্রন নিজেদের মধ্যে কলিশন বাড়িয়ে ফেলবে। আবার খুব লেস কনসেন্ট্রেশন ইউজ করলে কী হবে, ইলেকট্রনের সংখ্যাটা কমে যাবে। তো এই জন্য এখানে একটা কি অপটিমাম কনসেন্ট্রেশন ইউজ করা হয়, আইদার নর হায়ার নাইদার হায়ার নর লোয়ার। ওকে, অপটিমাম কনসেন্ট্রেশন, ওটাকে বলবি অপটিমাম। স্পেলিং ভুল হতে পারে, সেটা তোরা ঠিক করে নিবি। অপটিমাম কনসেন্ট্রেশন ইউজ করা হয়। ডি, টেম্পারেচার। জেনারেলি এই ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স টেম্পারেচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। জেনারেলি যত টেম্পারেচার ইনক্রিজ করে তত ইন্টারনাল রেজিস্ট্যান্স কমে যায়। ঠিক আছে, এর রিজনটা কি ক্লাসে আমি ডিসকাস করে দেবো। এরপর যেটা পড়বো সেটা হচ্ছে 5 নম্বর, দ্যাট ইজ দ্য কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স কি, দু রকম কম্বিনেশন হয়। একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, আর একটা হয় প্যারালাল কম্বিনেশন। তোরা নামটা শুনেছিস, কিছু কিছু প্রপার্টিও পড়েছিস অ্যামমিটার ভোল্টমিটার কানেকশানের ক্ষেত্রে। এবার আমরা ডিটেলসটা স্টাডি করব যে দু রকম কম্বিনেশনে কী হয়। আরেক রকমও হয়, সেটাকে বলা হয় মিক্সড কম্বিনেশন। মিক্সড কম্বিনেশন, আমি জানি না এটাতে বইয়ে আছে কিনা, বাট মিক্সড কম্বিনেশনও হয়, অর্থাৎ সিরিজ আর প্যারালাল দুটোই আছে, সেটাকে বলা হয় মিক্সড কম্বিনেশন। তো পরের পাতায় যাই, একটা একটা করে বলছি শোন। ফার্স্ট যেটা হচ্ছে 1 নম্বর সিরিজ কম্বিনেশন। কোন কোন সিচুয়েশানে আমি কম্বিনেশনটাকে বলবো সিরিজ? সহজ ভাবে বলতে গেলে, হাউ টু আইডেন্টিফাই হোয়াট ইজ সিরিজ, মানে হোয়াট ইজ সিরিজ কম্বিনেশন, মানে কী করে আইডেন্টিফাই করবো যে ওটা সিরিজ কম্বিনেশন। তো সিরিজ কম্বিনেশনের পিকচারটা কী হয়, এইরকম হয়। এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, দ্যাট ইজ দ্য সিরিজ কম্বিনেশন। ফার্স্ট পয়েন্ট যেটা তাদের মনে রাখতে হবে, একটা রেজিস্ট্যান্সের এন্ডিং পয়েন্ট আর একটা রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্ট ইজ সেম। কী বললাম, এই রেজিস্ট্যান্সটার এন্ডিং পয়েন্ট, এই রেজিস্ট্যান্সটার স্টার্টিং পয়েন্ট সেম। তাহলে কি, দ্য এন্ডিং পয়েন্ট of a resistance is common with ending point of a resistance common with starting point of another resistance. একটা রেজিস্ট্যান্সের এন্ডিং পয়েন্ট আর একটা রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্টের সাথে কমন, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড, দ্য ভোল্টেজ ড্রপ ইজ ডিফারেন্ট, the voltage drop is different for different resistance, but the current flow is same through the circuit, বা same through the resistance, through the both resistance। অর্থাৎ এখান দিয়েও আই কারেন্ট ফ্লো করবে, এখান দিয়েও আই কারেন্ট ফ্লো করবে, বাট এখানে ভোল্টেজ ড্রপ V1 হবে, এখানে ভোল্টেজ ড্রপ V2 হবে। ঠিক আছে, ভোল্টেজ ড্রপটা ডিফারেন্ট হবে কিন্তু কারেন্ট ফ্লোটা সেম থাকবে। 3 নম্বর পয়েন্ট, the effective resistance
অর্থাৎ আমি যদি দুটো রেজিস্ট্যান্সকে এখন একটা রেজিস্ট্যান্সকে যদি রিপ্লেস করি, সেটাকে বললাম আর এফেক্টিভ, এখান থেকে আই কারেন্টটি ফ্লো করছে, তাহলে আর এফেক্টিভ হবে সিম্পলি অ্যালজেব্রিক সাম অফ আর ওয়ান প্লাস আর টু। যখন সিরিজ কম্বিনেশনে থাকে তখন আর এফেক্টিভটা হয় সিম্পলি আর ওয়ান প্লাস আর টু। ঠিক আছে, এবার প্রুফটা কেন এলো ফর্মুলাটা করতে গেলে বলছি। তাহলে আমার ফার্স্টে ভি ওয়ান ইকুয়াল টু আসছে আই ইন্টু আর ওয়ান, ভি টু ইকুয়াল টু আসছে আই ইন্টু আর টু, আর এখান থেকে পাবো ভি ইকুয়াল টু আই ইন্টু আর এফেক্টিভ। তাহলে দেখ ভি ইকুয়াল টু তাহলে ভি ওয়ান প্লাস ভি টু, কারণ হচ্ছে এনার্জি নাইদার ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড ফ্রম দ্য কনজারভেশন ল অফ এনার্জি। অর্থাৎ আমার এখানে দুটো যে এনার্জি লস করব বা ভোল্টেজ ড্রপ হবে, সেটা কি আমি এফেক্টিভ দিয়ে করলে যে ভোল্টেজ ড্রপটা পাবো তার সাথে ইকুয়াল হতেই হবে, না হলে কী হবে, এনার্জি কনজারভেশন ল ভায়োলেট করে যাবে। সেই জন্য আমরা এখানে লিখছি ভি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু। সো ভি এর জায়গায় লিখবো আমি আই ইন্টু আর এফেক্টিভ, ভি ওয়ানের জায়গায় লিখবো আই ইন্টু আর ওয়ান, এটা লিখবো আই ইন্টু আর টু। আইটা কমন যদি কেটে দিই তাহলে আর এফেক্টিভ ইকুয়াল টু আসছে আর ওয়ান প্লাস আর টু। এটা হয়ে গেল আমার ফর্মুলা, যে দুটো রেজিস্ট্যান্স যদি সিরিজ কম্বিনেশনে থাকে তাহলে তার এফেক্টিভ রেজিস্ট্যান্সটা হবে সিম্পলি অ্যালজেব্রিক সাম অফ আর ওয়ান প্লাস আর টু। আর একটা পয়েন্ট একটু মাথায় রাখবি যে হোয়েন দ্য রেজিস্ট্যান্স কানেক্টেড is connected in series combination, the effective resistance must be increased. ওকে, কারণ দেখ সিম্পলিভাবে চিন্তা কর, আমি একটা ধর 2 ওহম নিয়েছি আর একটা ধর 3 ওহম নিয়েছি, তাহলে এদের এফেক্টিভ কত আসছে 5 ওহম, এবং 5 ওহম ইজ গ্রেটার দেন 2 ওহম অ্যান্ড 5 ইজ গ্রেটার দেন 3। সো সিরিজ কম্বিনেশনে যে এফেক্টিভ রেজিস্ট্যান্সটা আসছে সেটা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের চেয়ে বড় হয়ে যাচ্ছে। সেই জন্য এই লাইনটা লেখা, হোয়েন দ্য রেজিস্ট্যান্স ইজ কানেক্টেড ইন সিরিজ কম্বিনেশন দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স মাস্ট বি ইনক্রিজড। ওকে, সিরিজ কম্বিনেশনে কিন্তু এই দুটো পয়েন্ট, এই তিনটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, প্রচুর কাজে লাগবে, এইগুলো যেন ক্লিয়ার থাকে প্রত্যেকের কাছে। এবার যে কম্বিনেশনটা আসবো সেটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন কেমন হয়, এইরকম হবে। ফার্স্ট পয়েন্টটা কী করে বুঝবো, the starting point and ending point is same for both resistance। ঠিক আছে, সেকেন্ড, current flow is different for different resistance। But the voltage drop is same for both resistance। এই লাইনটার মানে হচ্ছে যদি এখান দিয়ে আই কারেন্ট যায়, এখান দিয়ে যদি আই কারেন্ট বেরোয়, এইখান দিয়ে আই ওয়ান পাস করবে, এইখান দিয়ে আই টু পাস করবে, where আই ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু, মানে কারেন্টটা এখান দিয়ে দুটো পাতে ডিভাইড হয়ে যাবে। বাট ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স মাস্ট বি সেম, দ্যাট মিনস ভি ইকুয়াল টু হবে আমার আই ওয়ান আর ওয়ান অ্যান্ড ভি ইকুয়াল টু হবে আমার আই টু আর টু। অর্থাৎ কারেন্ট আর রেজিস্ট্যান্সের প্রোডাক্টটা সেম থাকবে।
এখানে কারেন্ট এমনভাবে ডিভাইড হবে যে কারেন্ট আর রেজিস্ট্যান্সের প্রোডাক্টটা সেম থাকবে, সেই জন্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স উইল বি সেম ইন প্যারালাল কম্বিনেশন। আর সিতে তাহলে কী বলবো, যদি আমি প্যারালাল কম্বিনেশনটাকে একটা রেজিস্ট্যান্সে সাবস্টিটিউট করি, দ্যাট ইজ দ্য আর এফেক্টিভ, দেন এখানে ফর্মুলাটা হবে আর এফেক্টিভ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশনে আর এফেক্টিভের ফর্মুলা। তাহলে একই রকমের প্রশ্ন আসবে ওয়াই কেন মেনে নেব, তার ডেরিভেশনটা হচ্ছে এরকম। দেখ ভি ইকুয়াল টু I1R1, সো I1 ইকুয়াল টু কী লিখবো, V/R1, সিমিলারলি I2 ইকুয়াল টু লিখবো V/R2। তাহলে আর এফেক্টিভের মধ্যে যদি আই কারেন্ট যায়, তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি, ভি ইকুয়াল টু আই ইন্টু আর এফেক্টিভ। তাহলে আই ইকুয়াল টু কী লিখবো, V/R এফেক্টিভ। নাও from the conservation law of charge, যেটাকে আমরা কেসিএল পড়বো পরের ক্লাসে পড়বো, আর একটা দুটো ক্লাসের পর, যে কেসিএল ফুল ফর্ম হচ্ছে কার্চফস কারেন্ট ল। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি, আই ইকুয়াল টু I1 প্লাস I2। তাহলে I1-এর জায়গায় বসাচ্ছি আমি V/R এফেক্টিভ, I1-এর জায়গায় বসাচ্ছি আমি V/R1, এখানে বসাচ্ছি V/R2। তাহলে ভিটা কমন যদি কেটে দিই, তাহলে আর এফেক্টিভ ইকুয়াল টু আসছে 1/R1 প্লাস 1/R2, দ্যাট ইজ দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স। আচ্ছা, এখান থেকে আরেকটা পয়েন্টও খুব ইম্পর্টেন্ট, যেটা মনে রাখবি, যে ইফ উই ইউজ প্যারালাল কম্বিনেশন দেন effective resistance must be decreased in the circuit. If we use parallel combination, then the effective resistance must be decreased in the circuit. সার্কিটের এফেক্টিভ রেজিস্ট্যান্সটা কমে যাবে। ঠিক আছে, তাহলে একটা প্রবলেম করে দিই, একটা প্রবলেম দেখা যাক। এখান থেকে প্রচুর প্রবলেম করতে হবে। মনে কর এরকম একটা সার্কিট আছে, এটা মনে করলাম 1, এটা 1, এটা 2, এটা হচ্ছে এ টার্মিনাল, এটা হচ্ছে বি টার্মিনাল। কারেন্ট এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে আই বেরিয়ে যাচ্ছে। তাহলে ভালো করে খেয়াল কর, আমার এই পয়েন্টে এসে কিন্তু কারেন্টটা দুটো পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে। তার মানে এই পয়েন্ট থেকে আমার প্যারালাল কম্বিনেশন শুরু হচ্ছে, আবার এই যে কারেন্টটা ডিভাইড হলো সেটা আবার এই পয়েন্টে এসে কম্বাইন্ড হয়ে যাচ্ছে। তার মানে এইখানে আমার প্যারালাল কম্বিনেশন শেষ হচ্ছে। তাহলে ধরে নিলাম তাহলে একটা পার্ট কারেন্ট এইখান দিয়ে যাচ্ছে, একটা পার্ট কারেন্ট এইখান দিয়ে এরকমভাবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমি এখানে দেখ এই পার্টে যে কারেন্টটা যাচ্ছে, এটা কোনো ফার্দার ডিভিশন হচ্ছে না, অর্থাৎ ফার্দার কোনো পার্টে ডিভাইড হচ্ছে না। দ্যাট মিন্স এই যেহেতু কারেন্টটা ফার্দার কোনো ডিভাইড হচ্ছে না, তার মানে 1 ওহম মধ্যে দিয়েও যে অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে, এই 1 ওহমের মধ্যে দিয়েও সেই অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে। তাহলে আমার সিরিজ কম্বিনেশনে ফার্স্ট শর্ত কী ছিল, যে সেকেন্ড শর্ত যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট যাবে। এটা একটা গেল ভেরিফিকেশন পয়েন্ট। সেকেন্ড ভেরিফিকেশন পয়েন্ট কি, এই রেজিস্ট্যান্সের এন্ডিং পয়েন্ট এই রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্ট সেম, একজনের এন্ডিং আর একজনের স্টার্টিংয়ের সাথে ইকুয়াল। তার মানে এই 1 ওহম আর এই 1 ওহম সিরিজ কম্বিনেশনে আছে। তাহলে আমি সার্কিটটাকে যদি মডিফাই করি তাহলে কীভাবে আঁকবো, আগে এটা এঁকে নিলাম 2 ওহম, তার সাথে প্যারালালে নেব আমি এইটা, যেখানে আছে এটার এফেক্টিভ রেজিস্ট্যান্স। তাহলে এটার এফেক্টিভ রেজিস্ট্যান্স কত, 1 + 1 2 ওহম। তাহলে এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল বি, মানে এই পয়েন্টটা। এবার দেখ এইখানে কারেন্টটা ডিভাইড হচ্ছে, তার মানে কি হচ্ছে, এবার এই রেজিস্ট্যান্সটা আর এই রেজিস্ট্যান্সটা প্যারালাল কম্বিনেশনে, কারণ দেখ এরও স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট, এরও স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট সেম, এবং দুটোর মধ্যে দিয়ে ডিফারেন্ট কারেন্ট ফ্লো করছে। যদি এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা সেম বলে সেম কারেন্ট ফ্লো করবে, কিন্তু যদি রেজিস্ট্যান্সের ভ্যালুটা ডিফারেন্ট নিই তাহলে ডিফারেন্ট কারেন্ট ফ্লো করবে, অর্থাৎ এখান থেকে কারেন্টটা ডিভাইড হচ্ছে আবার এখানে এসে জুড়ে যাচ্ছে। তার মানে এই দুটোর মধ্যে প্যারালাল কম্বিনেশন আমার
হচ্ছে। তাহলে এটাকে যদি আমার এখন একটা রেজিস্ট্যান্সে রিপ্লেস করতে হয়, তাহলে এদের এফেক্টিভ রেজিস্ট্যান্সটা কত হবে? আমাদের ফর্মুলা কি, 1/R এফেক্টিভ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। তাহলে এখান থেকে হবে কি 1/2 প্লাস 1/2, দ্যাট মিনস 1 ওহম। তাহলে এখানে আমার হবে 1 ওহম। তাহলে আমাকে যদি এই অঙ্কটা দেয়, দিয়ে যদি বলে ফাইন্ড দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন দ্য পয়েন্ট এ অ্যান্ড বি, তাহলে আমরা কি লিখব? অতএব দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স between the point A and B is 1 ওহম। ঠিক আছে, তাহলে তোরা একটা দুটো অঙ্ক করিস, আমি দিয়ে দিচ্ছি। এটাকে মনে করে এ, এটাকে মনে করবি, এটাকে 1 ওহম, এটাকে 2 ওহম, 3 ওহম, এটাকে 6 ওহম ধরে নে। তাহলে ফাইন্ড দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন দ্য টার্মিনাল এ অ্যান্ড বি, মানে ধরে নিবি এ দিয়ে কারেন্টটা ঢুকবে, বি দিয়ে কারেন্টটা বেরোবে। ফাইন্ড দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। আর একটা প্রবলেম কর, এটাও বেশ ভালো লাগবে আশা করি। लगता है फाइंड द इफेक्टिव रेजिस्टेंस বিটুইন এ অ্যান্ড বি। ঠিক আছে, তাহলে তোরা এই দুটো অঙ্ক ট্রাই করিস। আর এখান থেকে আরও অনেক অঙ্ক আছে, সেগুলো আরও নেক্সট পার্ট ভিডিওতে দেবো। তো আপাতত এই পড়া তোরা রেডি রাখ। টাটা।